ইটস আ মিক্স অফ ডেট অ্যান্ড ইকুইটি। দেন আমরা পড়ছি হচ্ছে মনে আছে সবার নাকি শেষ আচ্ছা মনে নাই রিভিউ দিবেন তাহলে মনে আছে। হ্যাঁ স্যার টাইপ অফ ক্যাপিটাল স্ট্রাকচার পড়া হচ্ছে টাইপ অফ ক্যাপিটাল স্ট্রাকচার পড়া হয় নাই হয়েছে আচ্ছা। অবজেক্টিভস আমরা পড়ছি দেন হচ্ছে অবজেক্টিভসে কি করা হয় কস্ট অফ ক্যাপিটালটাকে মিনিমাইজ করা হয় আর ফান্ড ভ্যালুটাকে ম্যাক্সিমাইজ করা হয় ঠিক না। আরেকটা হচ্ছে এমন কাজ করা হয় যাতে করে অর্ডিনারি শেয়ার যেটা কোম্পানির শেয়ার সেটা যাতে মার্কেটে ম্যাক্সিমাম থাকে এটার জন্যই আমরা ক্যাপিটাল স্ট্রাকচারিং ডিসিশনগুলো নিয়ে থাকি। হ্যাঁ তো আমরা প্রেফারেন্স শেয়ার অর্ডিনারি শেয়ার ইকুইটি শেয়ার এগুলো নিয়েও কথা বলছি। হ্যাঁ দেন ইম্পর্টেন্স পড়ছিলাম ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি থেকে শুরু হবে এটা থেকে শুরু করতে এটা কি পড়ছে আচ্ছা এটা শর্টাই করে দেই সেটা হচ্ছে কি যে ইম্পর্টেন্ট কেন মানে ক্যাপিটাল স্ট্রাকচার ওয়াই ক্যাপিটাল স্ট্রাকচার এটার কারণ হচ্ছে বেসিক্যালি অনেক কিছুই আছে চারটা মানে অনেক কিছুর মধ্যে চারটা ইম্পর্টেন্ট মানে এইগুলো জানলেই হবে এর বেশি দরকার নেই। ফার্স্ট থিং হচ্ছে যে স্টেবল ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের জন্য লাগে মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি গেইন করার জন্য। হ্যাঁ আপনি যত ডিফারেন্ট সোর্স থেকে ফান্ড আনবেন আপনার রিস্কটা ডাইভার্স হবে রিস্ক ডিস্ট্রিবিউট হয়ে যাবে সো আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা স্টেবিলিটি সো লং টার্মে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আর সলভেন্সি মানে কি যে আপনি যে কোনো প্রবলেম ট্যাকেল দিতে পারবেন সলভেন্ট বলে না যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট মানে আমি ফাইন্যান্সিয়ালভাবে ওকে। যেমন আপনি যদি একটা গাড়ি কিনতে যান তখন দেখা যায় যে ব্যাংক অনেক ক্ষেত্রে আপনি যদি লোন নেন ফাইন্যান্সিয়াল সলভেন্সি সার্টিফিকেট চায় না যে আপনি আসলেই পারবেন। তো বিভিন্ন জায়গায় আপনি বাইরে যাবেন দেখবেন যে সলভেন্সি সার্টিফিকেট চায় ব্যাংক থেকে ওটা নিতে হয়। হ্যাঁ তো সলভেন্সি মানে কি ইউ আর ওকে ইউ আর ক্যাপেবল টু পে অফ। সো এই যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা আমি যে অনেক বছরের টিকে থাকবো আমি যে লস খাবো না এইটা জন্য ক্যাপিটাল স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। আপনি যত ভালোভাবে ডিজাইন করবেন অপটিমাল ওয়েতে মানে হচ্ছে যে বেস্ট ওয়ানটাকে ডিসাইড করা যে আমার কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট নিলে ভালো। হ্যাঁ আমি রিস্কটা কম নিব না বেশি নিব অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কেসে আমি রিস্ক বেশি নিয়ে নিচ্ছি। হ্যাঁ রিস্কটা বেশি আমার নিতে হচ্ছে ওইটাই আমার জন্য অপটিমাল মিক্স কারণ ওই কারেন্ট সিচুয়েশনের জন্য ওইটা আমার জন্য বেস্ট। তো একটা কারেন্ট সিচুয়েশনের জন্য যেটা বেস্ট হবে ওটাকে আমরা অপটিমাল অপশন বা অপটিমাল সলিউশন বলে দিই। হ্যাঁ তো কস্ট অফ ক্যাপিটালটা কি এটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করছি ওই যে টাইম ভ্যালু অফ মানির যে আইটা এটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। আপনি ক্যাপিটাল গ্যাদার করার জন্য ফান্ড নেওয়ার জন্য যে কস্টটা ইনকাম হচ্ছে যে ইন্টারেস্ট রেটটা দিচ্ছে সেটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল ক্যাপিটালের জন্য কস্ট। ঠিক আছে রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য এটা প্রয়োজন হয় কারণ আপনি কি করতেছেন ইকুইটি এক পাশ থেকে নিচ্ছেন ইকুইটি হোল্ডার্স আবার লোন নিচ্ছেন। হ্যাঁ আর আপনি যদি পুরাটাই লোন নেন তাহলে যদি লোন শোধ না করতে পারেন তাহলে তো আপনি মানে ব্যাংকরাপ্ট হয়ে যাবেন ঠিক না দেউলিয়া হয়ে যাবে যেটাকে ইংলিশে বলে ব্যাংকরাপ্ট বা ব্যাংকরাপ্টসি। হ্যাঁ সো দেউলিয়া হয়ে যাবে। ব্যাংকরাপ্ট কেন বলে মানে ব্যাংকের কাছে আপনি মনে করেন ধরা খেয়ে গেছেন এরকম ব্যাপার। হ্যাঁ ব্যাংক আপনার কোম্পানি আটক করবে আটক করার পর কোম্পানিটা নিলামে বিক্রি করে দেবে। ঠিক আছে সো আবার যদি আপনি পুরো 100% ইকুইটি দিয়ে দেন তাহলে আপনার কিছু থাকবে না আপনার বোর্ডে কোনো কন্ট্রোলই থাকবে না। বোর্ডে আপনার কন্ট্রোল মানে আপনার ডিসিশন আপনি যে ব্যবসাটা পরিচালনা করবেন। হ্যাঁ মনে করেন যে আপনি একটা প্রজেক্ট করতে যাচ্ছেন না অন্য কেউ প্রজেক্টটা করতে যাচ্ছে আর আপনি যদি মেজর শেয়ার হোল্ডার হন মানে কোম্পানিতে আপনার যদি হাইয়েস্ট শেয়ার থাকে তাহলে ইউ ক্যান টেক ইউর ডিসিশন বোর্ডের কিছু বলা থাকবে। ঠিক আছে আচ্ছা বোর্ডের কিছু বলা থাকে এখন যদি আপনি সবই ইকুইটিতে সবই শেয়ারে ছেড়ে দেন then that will be a problem. হ্যাঁ সো রিস্কটাকে ম্যানেজ করা রিস্কটাকে ডাইভার্স করা রিস্কটাকে ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের এই ইকুইটি অ্যান্ড ডেটের মিক্স বা ক্যাপিটাল স্ট্রাকচার প্রয়োজন। দেন গ্রোথ পোটেনশিয়াল হায়ার গ্রোথের জন্য যেমন আমি আরো ভবিষ্যতে শেয়ার বেশি ইস্যু করবো টু গেইন গ্রোথ। ঠিক আছে সো যেমন মনে করেন একটা এক্সাম্পল দিই
মনে করেন আপনার কোম্পানির এখন 100 টাকা আছে, ঠিক আছে? সে 100 টাকা যদি 10টা শেয়ারে ভাগ করেন তাহলে পার শেয়ার কত? 10 টাকা, ঠিক না? সো আপনি গ্রোথের জন্য কি করবেন? একটা প্রজেক্ট অনবোর্ড করবেন বা প্রজেক্ট নিলেন, ফান্ড গ্যাদার করবেন, প্রজেক্ট রান করবেন। তখন কি আপনার কোম্পানির ভ্যালুটা একটু বাড়বে না? 200 হয়ে গেল মনে করেন। আর একটা নতুন প্রজেক্ট যদি নেন, আরো যদি টাকা ঢালেন কোনো কিছুতে, তাহলে ওইটা একটু বেড়ে যাবে না? ভ্যালুয়েবল হবে না, ঠিক না? মনে করেন আপনি যখন সাপোজ চকলেটের ব্যবসা যদি করেন, আপনার 100 চকলেটের যে ভ্যালু, 1000-এর চকলেটের ভ্যালুর দোকান মানে কি একই থাকবে? মানে ওই ব্যবসাটা একই থাকবে না। তো আপনি যখন প্রজেক্ট অনবোর্ড করবেন, অনেক কিছু নিবেন, তখন এটা ভ্যালুটা বাড়বে। এরপর আপনি কি করবেন? আগে ছিল 10 টাকায় 10টা শেয়ার, 200 হয়ে যাওয়ার পরে 200 টাকায় 20টা শেয়ার হচ্ছে, ঠিক না? তো শেয়ারের ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে। শেয়ারের ভ্যালু যখন বেড়ে যাচ্ছে, ইনভেস্টর আরো বেশি আসতেছে, ইনভেস্ট করতেছে, টাকা আসতেছে, ঠিক না? আলটিমেটলি কি হচ্ছে? গ্রোথ হচ্ছে, ঠিক না? তারপর আবার মনে করেন যে আপনি যদি ডেট ফাইন্যান্সিং করেন, হ্যাঁ, সো মানে লোন নিয়ে, তখন আপনি বন্ড ইস্যু করতেছেন, ওখান থেকে আপনার একটা টাকা আসতেছে, ওখান থেকে ইন্টারেস্ট রেট আসতেছে বা ডিভিডেন্ড ইনকাম আসতেছে, হ্যাঁ। সো মোট কথাই হচ্ছে যে গ্রোথের জন্য আমাদের এই ক্যাপিটাল স্ট্রাকচারটা করতে হয়, রিভাইজ করতে হয়, অ্যাডজাস্টমেন্ট করতে হয়। সো এই চারটা হচ্ছে আমার সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? মেজর ড্রাইভার্স অলরেডি অনেক আলোচনা করা হয়েছে, ইকুইটি আর ডেট। ইকুইটি হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড, আপনার কোম্পানি ডাইরেক্ট মালিকানা যারা নিচ্ছে তাদের যে ফান্ডটা, তারা যে ফান্ডটা দিচ্ছে। আর আপনি যখন কোম্পানিতে ইনভেস্ট করবেন, আপনার কোম্পানিতে টাকা দিয়ে শেয়ারটা কিনতে হচ্ছে, ঠিক না? দেন কোম্পানি ব্যবসা করতেছে, কোম্পানি লভ্যাংশ আপনাকে দিবে। সো কোম্পানি কি করতেছে? দুইভাবেই ফান্ড গ্যাদার করতেছে। একজনকে হচ্ছে মালিকানা দিয়ে, মালিকানার বিপরীতে টাকা নিচ্ছে, আরেকজনের কাছ থেকে ডিরেক্ট ইনস্ট্রুমেন্টের সাথে বন্ড, ডেভেঞ্চার্স, তারপরে হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিট, তারপরে এরকম বিভিন্ন ধরনের বন্ডন আছে, এগুলা ইস্যু করে দেন সে লোন নিচ্ছে, বড় করতেছে। কারেন্সি সোয়াপ আছে, এরকম অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট বা অনেক ধরনের স্টাইল আছে, যেটা থ্রুতে মোট স্টাইল না মিডিয়াম সে লোন নিয়ে থাকে, হ্যাঁ। তো এইভাবে তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার ব্যবসা চালানোর জন্য টাকা লাগবে, এই দুইটা চ্যানেল থেকে আমি টাকা আনবো, ঠিক আছে? গেল। নেক্সট হচ্ছে এটা কি করছি আমরা? এটা করছি। এই দিকে, হ্যাঁ এটা করেছে। আচ্ছা, এই দিকে ফোকাস করার দরকার নেই, এইটা অনেক ভাস্ট একটা কনসেপ্ট। ডিভিডেন্ড ডিসিশনটা হচ্ছে, যদি আপনাদেরকে শর্টে বলি, ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ, লাভের অংশ। একটা কোম্পানি যখন লাভ করে তখন তার শেয়ার হোল্ডারদেরকে লাভের একটা অংশ থাকবে। হ্যাঁ